ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, এই গরমে সবাই কেমন আছো? তো দেখো, আমি চলে এলাম তোমাদের জন্য আজকে একটা আবারও সেই মা সেই কষ্ট সেরকম একটা গল্প নিয়ে। আধুনিকতার সাথে মায়েরা আজ খাপ খাচ্ছে না, সেই রকমই আজকে একটা গল্প শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো, আজ আর দেরি না করে চলো আমরা গল্পটা শুনেই ফেলি। অনির্বাণ এখন শহরের নামকরা আইটি ফার্মের উচ্চপদস্থ কর্মকর্তা। স্ত্রী সায়নী আর একমাত্র মেয়ে ঋষিকে নিয়ে তার সাজানো সংসার। সায়নী নিজে একজন ফ্যাশন ডিজাইনার, তাই তাদের চলন বলন সব কিছুতেই একটা রিয়েল ব্যাপার আছে। অনির্বাণের বাবা মারা গেছেন অনেক দিন আগে। মা সরস্বতী দেবী গ্রামের ভিটেমাটি আগলে পড়ে থাকতেন, কিন্তু বছরখানেক আগে শরীরটা ভেঙে পড়ায় অনির্বাণ এক প্রকার বাধ্য হয়েই তাকে শহরে নিয়ে আসে। তবে সরস্বতী দেবী এই ঝকঝকে ফ্ল্যাটের সংস্কৃতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না। তার পরনের মোটা ধুতির শাড়ি, ভাঙা ভাঙা গলায় কথা বলা আর ঠাকুর ঘরে দীর্ঘক্ষণ সময় কাটানো সায়নীর কাছে ছিল ব্যাকডেটেড। সেদিন ছিল সায়নীর বুটিকের সাকসেস পার্টি। শহরের নামি দামি সব মানুষ আমন্ত্রিত। ড্রয়িং রুমে যখন দামি মদের গ্লাস আর বিলেতি খাবারের গন্ধে মোমো করছে, তখন সরস্বতী দেবী রান্নাঘরে গিয়ে কাজের লোকটিকে বলছিলেন, ওরে বাপু, একটু পান্তা ভাত আর কাঁচা লঙ্কা হবে? এইসব ভাজাভুজি আমার সহ্য হয় না। কথাটা সায়নীর কানে যেতেই সে অগ্নিশর্মা হয়ে ঘরে এলো। অতিথিদের সামনে কোনো মতে রাগ চেপে রেখে ফিসফিস করে বলল, মা, আপনার জন্য কি আজ আমার সবার সামনে মাথা নিচু করতে হবে? পান্তা ভাত? ছি! ডিনারে আজ থাই আর ইতালিয়ান কুজিন রাখা হয়েছে, সেখানে আপনি এইসব কী বলছেন? দয়া করে আপনি আপনার নিজের ঘরে যান আর দরজাটা দিয়ে দিন। সরস্বতী দেবী অবাক হয়ে ছেলের দিকে চাইলেন। অনির্বাণ তখন নিজের বসের সঙ্গে কথা বলতে ব্যস্ত। মায়ের চোখের জল সে দেখল না, বা দেখেও না দেখার ভান করল। সে শুধু বিরক্তি ভরে বলল, সায়নী যা বলছে শোনো মা, আজ অন্তত একটু চুপ থাকো। রাতের পার্টি শেষ হলো, কিন্তু সরস্বতী দেবী সেই রাতে আর ঘুমোতে পারলেন না। তিনি বুঝলেন, এই প্রাসাদের মতো বাড়িতে তিনি আসলে এক অদ্ভুত আপদ। এর কয়েকদিন পর ঋষির স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। ঋষি খুব ভালো ছবি আঁকে, তাকে স্টেজে পুরস্কৃত করা হবে। অনির্বাণ আর সায়নী সামনের সারিতে বসে। ঋষি যখন স্টেজে উঠল, মাইক্রোফোন হাতে
সে বলল, আমার এই মেডেলটা আমি আমার ঠাকুমাকে উৎসর্গ করতে চাই। হাততালিতে ফেটে পড়ল, কিন্তু অনির্বাণ আর সায়নী অস্বস্তিতে কুঁকড়ে গেল। ঋষি বলতে থাকলো, আমার মা বাবা খুব ব্যস্ত থাকেন, আমাকে ড্রয়িং শেখাতে পারেন না, কিন্তু আমার ঠাকুমা প্রতিদিন ভোরে উঠে আমাকে নিয়ে বাগানে বসেন। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে মাটির গন্ধ নিতে হয়, কিভাবে ঝরা পাতার রং চিনতে হয়। তিনি শিক্ষিত নন হয়তো, কিন্তু তিনি আমাকে মানুষ হতে শিখিয়েছেন। অথচ আজ আমার মা বাবা তাকে সঙ্গে আনেননি, কারণ তিনি নাকি ব্যাকডেটেড। পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ। ঋষির ছোট্ট গলার এই সত্যগুলো তীরের মতো বিঁধল অনির্বাণের বুকে। সে বুঝতে পারল যে আভিজাত্যের পেছনে সে ছুটছে তা আসলে একদমই শূন্য। বাড়ি ফেরে অনির্বাণ তড়িঘড়ি মায়ের ঘরের দিকে গেল। সে আজ ক্ষমা চাইবে, সব আড়াল ভেঙে মাকে জড়িয়ে ধরবে। কিন্তু ঘরের দরজা খুলে সে পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। সরস্বতী দেবী নেই। টেবিলের ওপর রাখা একটা ছোট্ট চিরকুট, আর তার সেই পুরনো মোটা সুতির শাড়িটা পরিপাটি করে ভাঁজ করা। চিঠিতে লেখা ছিল, খোকা, তোদের খুব অসুবিধা হচ্ছিল আমার জন্য, আমি গ্রামে ফিরে যাচ্ছি, তোরা ভালো থাকিস। ঋষিকে বলিস ওর তুলিগুলো আমি পরিষ্কার করে রেখে এসেছি। অনির্বাণ তৎক্ষণাৎ স্টেশনে যাওয়ার জন্য গাড়ি বের করল, কিন্তু মাঝপথে খবর এলো গ্রামে যাওয়ার পথে বাসে হার্ট অ্যাটাক হয়েছে সরস্বতী দেবীর। হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। পার্থর গল্পের মতো এখানেও সময় সুযোগ দেয়নি। সাদা কাপড়ে ঢাকা মায়ের নিথর দেহের সামনে দাঁড়িয়ে অনির্বাণ বুঝল, সে আজ সফল ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা বড় অফিসার হতে পেরেছে ঠিকই, কিন্তু একজন ভালো সন্তান হতে পারেনি। আভিজাত্যের চশমাটা সেদিন তার চোখের জলেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আসলে শিক্ষা বা পদমর্যাদা মানুষকে বড় করতে পারে, কিন্তু সংস্কার এবং মা বাবার প্রতি শ্রদ্ধা না থাকলে সেই আভিজাত্য মূল্যহীন। সময় থাকতে আপনজনের কদর করা উচিত, কারণ হারিয়ে যাওয়ার পর অনুশোচনা কোনো কাজে আসে না। গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো গল্প এই পর্যন্তই। আবার অন্য কোনো দিনে, অন্য কোনো সময়ে ঠিক এই রকমই গল্প নিয়ে আমি হাজির হয়ে যাব এখানে।